এখন অবাক করার ব্যাপার হচ্ছে এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ঘাড় ব্যথা কোমর ব্যথা দেখা যাচ্ছে, যে আপনি যখন বয়স বাড়বে এর মধ্যে হাড়ের ঘনত্ব কমতে থাকবে। আবার আমাদের যারা শহর কেন্দ্রিক লোক তারাও বাইরে কম যায়, তো ভিটামিন ডি সে পাচ্ছে না। ভিটামিন ডি সূর্যের আলো থেকে আসে, এটা আমরা পাই না। আপনার কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা থেকে নিষ্কৃতি পেতে পারেন, জাস্ট পশ্চারাল হ্যাবিটটা মেনটেন করতে হবে। হাড্ডির পাশে মাসেল এবং লিগামেন্ট থাকে, এগুলো শুধুমাত্র ব্যায়ামের দ্বারা স্ট্রেচিং সম্ভব এবং ব্যায়ামের দ্বারা এগুলো সচল রাখা সম্ভব। বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, আপনারা সবাই জানেন সুস্থভাবে বেঁচে থাকার প্রধান শর্ত হলো সচল থাকা। আর আমাদের এই সচলতার মূল ভিত্তি হাড়, জয়েন্ট আর পেশির সুস্থতা। হাঁটু বা কোমরের ব্যথা, হাড় ক্ষয় কিংবা লিগামেন্টের ইনজুরির মতো সমস্যাগুলো থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পছন্দের এবং পরিচিত তো অবশ্যই। তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আওলাদ হোসেন রিপন। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, জি ভালো আছি। কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম যে আসলে সুস্থ থাকার বা সচল থাকার জন্য আমাদের যে শরীরের যে মূল ভিত্তি হাড়, এটি আসলে কিভাবে ভালো থাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে জানতে চাইবো যে আপনি তো অর্থোপেডিক নিয়ে কাজ করছেন এবং অর্থোপেডিক চিকিৎসার মূলত মানবদেহের কোন অংশে আসলে কি কি রোগের চিকিৎসা করে থাকেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে অর্থোপেডিক শব্দটা আমরা একটু জানতে চাই, এটা আমি জাস্ট আপনাদেরকে দর্শকদের এই শব্দটার সম্বন্ধে আইডিয়া দিতে চাই, একটা সুযোগ পেলাম সেই জন্য বলছি। অর্থোপেডিক মানেটা কি? এটা তো হাড় বিশেষজ্ঞ বা জয়েন্ট বিশেষজ্ঞ হতে পারত। অর্থোপেডিক শব্দের মানেটা হচ্ছে, অর্থ একটা ল্যাটিন শব্দ আর পেডিক মানে হচ্ছে একটা বাচ্চা, পেডিয়াট্রিক্স আপনারা জেনে থাকবেন। তো একটা সোজা বাচ্চা আমরা চাই, এই শব্দটা থেকে, এই কনসেপ্ট থেকে অর্থোপেডিক শব্দটার উৎপত্তি। তো আমরা বেসিক্যালি হাড়গোড় নিয়ে কাজ করি, কিন্তু অনেকেই মনে করেন শুধু হাড় নিয়ে আমাদের কাজ, কিন্তু হাড়কে ধরে রাখার জন্য হাড়ের পাশে লিগামেন্ট থাকে, মাসেল থাকে, এবং আপনারা জানবেন যে আমাদের মেরুদণ্ড বিশাল একটা, যেটাকে আমরা স্পাইন বলি বা মেরুদণ্ড বলি, এটা নিয়ে আমরা কাজ করি। তারপর বিভিন্ন জয়েন্টের যত ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করি। জন্মগত বিকলাঙ্গতা, সেটা নিয়ে আমরা কাজ করি। সো অর্থোপেডিক বেসিক্যালি শুধুমাত্র যে মানুষ মনে করে যে একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা হলেই অর্থোপেডিক ডাক্তারের প্রয়োজন, ব্যাপারটা এরকম না। আমরা হাড় সংক্রান্ত এবং তার আশপাশে যেসব স্ট্রাকচারগুলো আছে, যেমন লিগামেন্ট এবং মাসেল, এগুলো সব কিছু নিয়ে আমরা কাজ করে থাকি। আচ্ছা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় বা জয়েন্টে ব্যথা বেড়ে যায় অনেকেই বলেন, এবং আমাদের সমাজে প্রায় মানুষ এটি জানে যে আমার বয়স হয়েছে, বয়সকালীন ব্যথা। এটি আসলে কেন বেড়ে যায় বা কেন হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যে জয়েন্টে যে ব্যথা? রাইট, এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর একটা প্রশ্ন। আসলে বাড়ার কারণ হচ্ছে এটাই যে আপনি যখনই বয়স বাড়বে, আপনি খুব খেয়াল করে দেখবেন, যখন আপনি ইয়াং ছিলেন আপনার চামড়াগুলো কিন্তু বেশ টান টান ছিল। যখন আপনি ইয়াং থাকেন তখন আপনার চোখে কোনো বা চামড়ায় কোনো ভাঁজ পড়ে না। তো ঠিক হাড়ও এমন একটা জিনিস যে আপনি যখন বয়স বাড়বে এর মধ্যে হাড়ের ঘনত্ব কমতে থাকবে, আর যখন ঘনত্ব কমবে তখন হাড়গুলো দুর্বল হবে। সো এটা আপনার শরীরের লোডটা কম করে নিবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কিছু কার্টিলেজ বা কিছু এরকম আবরণ থাকে যেগুলো দিয়ে এটাকে সুরক্ষিত থাকে। তো বয়স বাড়ার সাথে সাথে যখন এটা ভার পেতে পেতে হাঁটতে হাঁটতে চলতে চলতে আবরণগুলো ক্ষয় হতে থাকে। আর যখনই ক্ষয় হতে থাকবে তখন কি হবে, তখন তার আনুষঙ্গিক বা তার পাশে যে হাড়টা থাকে তার সাথে একটা ঘর্ষণ তৈরি করে। ফলে যেহেতু তার প্রটেক্টিভ যে মেকানিজম, এর মধ্যে যে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলি আমরা, বা আমরা যে কার্টিলেজ বলি, এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন আলটিমেটলি যেটা হয়, ওই তার প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার কারণে আস্তে আস্তে তার এরকম ব্যথা শুরু হয়ে যায়। আর বিশেষ করে হাঁটু এবং কোমরে এটা বেশি হয়, কারণ এই জয়েন্ট দুটো সবচেয়ে বেশি নড়াচড়া হয় আমাদের চলাফেরার ক্ষেত্রে। হাড় ক্ষয়ের একটি সাধারণ সমস্যার নাম, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস। এটি আসলে কেন হয় এবং এর পেছনে কারণগুলো আমাদেরকে একটু বলবেন, এবং এটি থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো একটু বলবেন। ইয়েস, অস্টিওপোরোসিস অবশ্যই একটা নীরব ঘাতক রোগ যেটাকে বলা হয়, এবং আপনারা জানবেন যে অস্টিওপোরোসিস পুরো পৃথিবীতে একটা বিশাল চ্যালেঞ্জ, এবং ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে নামে একটা দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে। প্রতি বছর এটা অ্যাওয়ারনেস নিয়ে কাজ হয়। অস্টিওপোরোসিস শব্দটা যদি সহজে বলতে চাই তাহলে এটা হচ্ছে হাড়ের যে ক্যালসিয়াম যেটাকে বলি আমরা, হাড়ের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কমে যাওয়াকে আমরা বলি অস্টিওপোরোসিস। যেমন এই কাগজটা হয়তো বা 70 বা 80 গ্রাম হবে,
ঠিক আপনি যখন ছবি প্রিন্ট করবেন এটার ঘনত্ব আরো বেশি, জি এটা 100 মিলিগ্রাম বা 100 বা 120 হবে। তো 120 কাগজটাকে আপনি যত সহজে ভাঁজ করে ফেলতে পারবেন, একটা নিউজ প্রিন্ট করে তাড়াতাড়ি ভাঁজ করে ফেলতে পারবেন। সো এই ঘনত্বটা যদি কমে যায় তাহলে হাড় দুর্বল হয়ে যাবে। আচ্ছা তো এই ঘনত্বটাকে ধরে রাখা হচ্ছে চ্যালেঞ্জ। আর বয়স যখন হয় তখন বিভিন্ন কারণ অস্টিওপোরোসিস তৈরি হচ্ছে, কারণ আপনি যখন বয়স হবে আপনি বাইরে যাবেন কম, আবার আমাদের যারা শহর কেন্দ্রিক লোক তারাও বাইরে কম যায়, সো ভিটামিন ডি সে পাচ্ছে না। আচ্ছা ভিটামিন ডি সূর্যের আলো থেকে আসে, এটা আমরা পাই না। এবং আমরা বিভিন্ন কারণ আমাদের ক্যালসিয়াম ল্যাকিং থাকে, আমাদের ডায়েটারি হেভির যদি ক্যালসিয়াম সমৃদ্ধ না হয়, আমাদের ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট না খাই, আমরা রোদে কম যাই, কিছু রোগের কারণে অস্টিওপোরোসিস হয়, ক্যান্সারের কারণে অস্টিওপোরোসিস হতে পারে, কিছু ড্রাগের কারণে, স্টেরয়েড ড্রাগ যদি কেউ নেয়, ডায়াবেটিস মেলাটাস থাইরয়েড এইসব কারণে অনেকের অস্টিওপোরোসিস হতে পারে। তার চেয়েও আবার যদি আপনার কোনো জায়গায় হাড্ডি ভেঙে গিয়ে থাকে, আপনি সেই জায়গাটা অনেকদিন ব্যবহার করলেন না, আপনি অনেকদিন হাঁটলেন না, তো সেখান থেকে ক্যালসিয়াম ওয়াশ আউট হয়ে গিয়ে অস্টিওপোরোসিস হতে পারে। তো আচ্ছা ইনজিয়াল যে অস্টিওপোরোসিসের কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো এবং ভালো ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যই অস্টিওপোরোসিসকে রক্ষা করতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং অস্টিওপোরোসিস নিয়ে আরো অনেক কথা আসলে বলার রয়েছে। আমরা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে খুবই সাধারণ এবং খুবই কমন একটি প্রবলেম, সেটি হচ্ছে যে ঘাড়ে এবং কোমরে ব্যথা। বেশিরভাগ মানুষ তার জীবদ্দশায় এই প্রবলেমটি ফেস করে নাই, আসলে এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। তা ঠিক। এটির আসলে মূল কারণগুলো কি কি এবং আসলে এটি কখন একটা জটিল পর্যায়ের দিকে যেতে পারে সে বিষয়ে একটু বলবেন আমাদের। না, এখন তো অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি, আগে আমরা মনে করতাম ঘাড় ব্যথা বা কোমর ব্যথা শুধুমাত্র বয়স্ক লোকদেরই হবে, তারা বুড়ো হয়ে গেছে, কুজু হয়ে যাবে, তারা এরকমভাবে হাঁটতে পারবে না, বা আমরা এটা দেখে অভ্যস্ত ছিলাম। এখন অবাক করার ব্যাপার হচ্ছে এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ঘাড় ব্যথা কোমর ব্যথা দেখা যাচ্ছে। একটা মোবাইল সিনড্রোম নামে মনে একটা নতুন একটা জিনিস চালু হয়ে গেছে, যে বাচ্চার উপর হয়ে মোবাইল দেখতে থাকে, জি বিছানা উপর হয়ে। তো একটা বাচ্চা যদি তার ঘাড়ের সাথে তার শরীরের এই যে একটা অ্যাঙ্গেল বা শরীরে যে একটা সামঞ্জস্যতা না থাকলে, সে যদি ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে থাকে, ঘন্টার পর ঘন্টাকে অফিসে ল্যাপটপ একটা নির্দিষ্ট দূরত্বে বসে চালানো উচিত। সে যদি না করে তাহলে তার ঘাড়ে অবশ্যই চাপ পড়বে। তার শোয়ার সময় যদি ভালো পশ্চার মেনটেন না হয়, তার বালিশটা যদি সেরকম একটা হাইটে না থাকে, তো তার ঘাড় ব্যথা হবে। আর কোমর ব্যথা তো এটা একটা কমন মেকানিক্যাল ব্যাক পেন নামে একটা ব্যাক পেনই আছে, যেটা ওয়ার্ল্ডের প্রায় অলমোস্ট এভরিওয়ান এটা এক্সপিরিয়েন্সড। আর যারা লম্বা সময় ব্যাংকে কাজ করছেন, জি আপনারা যারা কর্পোরেট অফিসে কাজ করেন, দীর্ঘ সময় বসে থাকতে হয়, এই বসারও কিছু নিয়ম কারণ আছে। এবং বলা হয় যে পশ্চারাল হ্যাবিট হচ্ছে একটা প্রধান কারণ কোমর ব্যথার। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে যথেষ্ট ট্রেনিং এবং চেয়ার থেকে শুরু করে বসার অঙ্গভঙ্গি সব কিছু জানা উচিত, এবং আপনি কতটুকু কীভাবে বসবেন, কতটুকু চেয়ার টেবিল এগুলো জানা উচিত। আমরা তো আসলে একটু হেলে বসি, হেলে না বসে যদি আমি সোজা হয়ে বসতে পারি, চেয়ার এবং পিঠের মাঝখানে যদি আমার এই গ্যাপটা কম হয়, তাহলে কিন্তু আমার কোমর ব্যথা কম হবে, কারণ আমি স্পাইনের মধ্যে আমার চাপটা কম পড়ছে। আচ্ছা আপনি দেখেন আমি এভাবে বসেছি, জি সো আমার পিঠ এবং এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, আচ্ছা সো আমার ব্যাকবোনটা সাপোর্ট পাচ্ছে। বাট আমি যদি এইভাবে বসি দীর্ঘক্ষণ, so আমার ব্যথা হবে। আচ্ছা So এইগুলো একটা বড় কারণ। So আমার মনে হয় যে সবাই একটু যদি সচেতন হন, অনেক ক্ষেত্রে আপনার কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা থেকে নিষ্কৃতি পেতে পারেন। জাস্ট পশ্চারাল হ্যাবিটটা মেনটেন করতে হবে। আপনার কথা শুনে আমি নিজেও একটু আসলে সোজা হয়ে বসার চেষ্টা করছিলাম। আচ্ছা সরি, সেটা হচ্ছে আপনি যেমনটি বলছিলেন এবং এই যে এই সমস্যাগুলো আসলে আমার আরেকটি প্রশ্ন ছিল যে কখন এই সমস্যাগুলো আসলে গুরুতর অবস্থার দিকে, পরিস্থিতির দিকে চলে যেতে পারে সে বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, যেতে পারে। যেমন আপনি যদি এরকম হয়, আপনার বয়স যদি 50-এর বেশি হয়, আপনি যদি অস্টিওপোরোটিক হয়ে থাকেন, বয়স বেশি থাকে, তাহলে আপনি অবশ্যই যে কোনো একটা ছোট্ট ইনসিডেন্ট, যে আপনি নুয়ে একটু কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে কোমরে এমন একটা টান লাগবে যে জি। আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না। এমনও ঘটনা আছে যে আপনার 3-4 দিন বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, এমন লোক আমি দেখেছি। লাম্বার স্ট্রেন হয়েছে। কিংবা আপনি যদি প্রলাপস ইন্টারভার্সিয়াল ডিস্ক বলি, আমরা পিএলআইডি বলি, এটা আপনার হতে পারে। এটা হলো আপনার মেরুদণ্ডের যে ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে, সেই ডিস্ক জেলি বের হয়ে গিয়ে আপনার নার্ভের উপর চাপ দিতে পারে, সেটা আপনার পায়ের দিকে ঝিঝি বা পায়ের দিকে অবসন্নতা তৈরি করতে পারে। এবং এমনও ঘটনা আছে যে আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, বড় একটা ঝাঁকুনি খেলেন, কিংবা আপনি কোনো দুর্ঘটনার শিকার হলেন, সেসব কারণে ঘাড় এবং কোমরে এরকম মেরুদণ্ড ভেঙে যেতে পারে। উপর থেকে পড়ে গেলেন একটা হাইট থেকে, সেখানে মেরুদণ্ড ভেঙে সেখানে আপনার জেল বের হয়ে আপনার মেরুদণ্ডের উপর চাপ তৈরি করতে পারে, যে সেই স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, সেটা অবশ্যই গুরুতর হতে, এবং সেক্ষেত্রে আপনার মানে আপনি বিছানার শয্যাশায়ী না, শুধু আপনাকে অপারেশন করতে যাওয়া লাগতে পারে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এই কথাগুলো
আজকে যেগুলো কথা বলছেন, এই কথাগুলো যারা দেখছে বা দেখবে ভবিষ্যতে, তাদের প্রত্যেকেরই উপকারে আসবে কিছুটা হলেও। কারণ আমি একটি কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা সবাই রয়েছি, অলমোস্ট এভরিওয়ান, আসলে খুব রেয়ার কিছু মানুষ তার জীবনে ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা আসলে ফেস করেনি, এরকম খুবই কম পাওয়া যাবে। আমার মনে হয় প্রায় সবাই এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছে। তো আপনার কাছে জানতে চাইবো যে হাঁটু এবং কোমর ব্যথার যে বিষয়টি বলছিলাম আমরা, যে হাঁটু, কোমর ব্যথা বা ঘাড় ব্যথার, এই যে এই তিনটা শরীরের তিনটা পার্টের যে ব্যথা বা পেইন, এটির জন্য আপনি একজন ডক্টর হিসেবে কোন জিনিসটি আসলে প্রথমে প্রেফার করবেন, ঔষধ নাকি ব্যায়াম? যেটা আমি একটু বলতে ভুলে গেলাম, একটু অ্যাড করতে চাই। যেমন আমি সঠিক দেহভঙ্গির কথা বলছিলাম একটু আগেই, যে আপনি যদি আপনার পশ্চার হ্যাবিটগুলোকে একটু চেঞ্জ করতে পারেন অনেক ক্ষেত্রে ভালো থাকবেন। সে আপনি কোনো একটা জিনিস তুলতে যাচ্ছেন, আপনি হঠাৎ করে না বেঁকে আপনি হাঁটুটা একটু বাঁকায় না, তারপর কোমরে চাপটা কম পড়বে। আচ্ছা, সে আপনি স্ট্রেট এইভাবে যে না বেঁকে একটু হাঁটুকু বাঁকে এইভাবে বসেন, আপনার একটু চাপ কোমরে কম পড়বে। কিংবা আপনি উঠতে গেলেন, হঠাৎ করে উঠে না গিয়ে একটু ধীরে আপনি উঠলেন, আচ্ছা, এইগুলো আপনি করতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রতিদিন কিছু ব্যায়াম আছে প্রত্যেকটা জয়েন্টের জন্য, সেগুলো আপনার অবশ্যই করতে পারেন, হাঁটুর জন্য, কোমরের জন্য, ঘাড়ের জন্য। এবং এগুলো আমার মনে হয় যদি প্রত্যেকে একটু একটু করেন, তাহলে অবশ্যই ওষুধ ছাড়া আপনি অনেকদিন ভালো থাকবেন। ওকে, কারণ আপনারা জানবেন যে হাড্ডির পাশে মাসেল এবং লিগামেন্ট থাকে, এগুলো শুধুমাত্র ব্যায়ামের দ্বারাই স্ট্রেচিং সম্ভব এবং ব্যায়ামের দ্বারা এগুলো সচল রাখা সম্ভব। আপনি যদি সুন্দর অপারেশন হলো, সুন্দর চিকিৎসা নিলেন, কিন্তু মাংস দুর্বল থাকলো, পাশের মাসেল দুর্বল, আপনার হাড্ডি আপনার কোনো সাপোর্ট দিবে না, আপনি হাঁটতে পারবেন না। কাজে আপনার ব্যায়াম একটা জরুরি বিষয়। সো আমি প্রথমে যেটা প্রেফার করবো এজ এ ডক্টর, যারাই একটু কোনো সমস্যায় ভোগেন, প্রথমেই ডাক্তারের কাছে ছুটে না গিয়ে বা প্রথমেই একদম বিশাল কোনো ওষুধপাতি না খেয়ে একটু চেষ্টা করুন। আইস কম্প্রেশন আছে, একটু গরম শেক নিতে পারেন, কিছু এক্সারসাইজ আছে, এরপর লাগলে কিছু হালকা ওষুধ খেয়ে দেখুন, ওটিসি বলি আমরা, ওভার দ্য কাউন্টার ড্রাগ। এরপর না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, তবে অবশ্যই ফ্র্যাকচারের ক্ষেত্রে না। আচ্ছা, ফ্র্যাকচার অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। আদারওয়াইজ এইসব ছোটোখাটো ব্যথা বেদনার জন্য আপনি নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই। একটি সাধারণ সমস্যা শুনতে পাওয়া যায় প্রায়, মানুষ বলে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগামেন্ট, ওকে। আমার কাজিনের বা আমার অমুকের লিগামেন্ট ছিঁড়ে গেছে, হ্যাঁ। তো পরবর্তীতে সেই লিগামেন্ট আসলে অপারেশন করে জোড়া লাগানো হয়। এই লিগামেন্টটা আসলে কি, বা এটি কিভাবে কাজ করে আমাদের মানব দেহে? রাইট, লিগামেন্ট আমি আগেই বলেছি যে অর্থোপেডিক সার্জনরা হাড্ডির পাশের জিনিসপত্রগুলো নিয়ে খুব কাজ করে। জি, তো হাড্ডির পাশে কিছু জিনিসপত্র থাকে, এর মধ্যে হচ্ছে লিগামেন্ট আসলে কিছুনের দড়ির মতো একটা জিনিস, যেটাকে আমাদের সাধারণ জন রগ বলে। জি, আসলে লিগামেন্ট যেটা পেশি, এক ধরনের পেশি, এটা সাধারণত একটি হাড়কে আরেকটা হাড়ের সাথে সংযুক্ত করে বা একটা জয়েন্টকে সে জায়গা মতো রাখার চেষ্টা করে। আচ্ছা, যে আমি হাঁটছি, আমার পা যেন ডানে বামে চলে না যায়, আমি এই হাঁটু উপরে তুলছি, এটা যেন পিছনে ছুটে না যায়, আচ্ছা, আমি কুড়িভাবে সোজা করছি যেন ঠিক মতো সোজা হয়, এদিকে যেন চলে না যায়। এই কাজগুলো হচ্ছে লিগামেন্টের কাজ। এবং এই লিগামেন্ট প্রত্যেকটা জয়েন্টেই তার চারপাশে বেশ কিছু লিগামেন্ট থাকে, শোল্ডারে আছে, এলবোতে আছে, রিস্টে আছে, অ্যাঙ্কেলে আছে, সব নিচে আছে, জয়েন্টে আসলে সব জয়েন্টে ligament আছে। কিন্তু এর মধ্যে কমনলি আপনি যেটা বললেন, অ্যাকচুয়ালি যেটা আমরা শুনি সবচেয়ে বেশি, জি। সেটা হচ্ছে এসিএল, আচ্ছা, হাঁটু লিগামেন্টের কথা আমরা সবচেয়ে বেশি শুনি। জি, আরেকটা শুনি অ্যাঙ্কেল স্প্রেইন, ওটা একটা লিগামেন্টারি ব্যাপার। কিন্তু অ্যাঙ্কেল স্প্রেইন নিয়ে আমরা যতটা না চিন্তা ভাবনা করি, অ্যাঙ্কেল স্প্রেইনগুলো সাধারণ কোনো রিপেয়ারের দরকার হয় না। কিন্তু এসিএল যেটাকে বলে আমরা, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, হাঁটুর যে লিগামেন্ট, এটাকে আমরা সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করি এবং এটা আমরা রিপেয়ারের ব্যাপারে ভাবি আর কি, বা এটাই করা হয় সবচেয়ে বেশি। এটা কিন্তু ফুটবল খেলতে গিয়ে হয়। আর ইদানিং আরেকটা জানবেন, শোল্ডারও কিছু কিছু রিকনস্ট্রাকশন এখন হচ্ছে আমাদের দেশে, এগুলো অনেক আগেই শুরু হয়েছে। আমাদের দেশেও নতুন ব্যাপার আসছে, এখানে শোল্ডারে কিছু লিগামেন্ট থাকে, সেগুলো এখন ঠিকঠাক করা যায় এবং এগুলো সার্জারি করা যায়। বাট বেসিক্যালি আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে এসিএল, পায়ের যে এসিএল এবং পিসিএল যে লিগামেন্ট, এগুলো করা হয়। এটা খুব এখন তো একদম ডাল ভাত অপারেশন, আচ্ছা, হরহামেশাই হচ্ছে, বিদেশে যাওয়ার কোনোই দরকার নাই। আচ্ছা। এবং আমাদের সরকারি হাসপাতাল যে নিটোর, আমাদের কি খরচ সম্পর্কে বলবেন? খরচ একেবারেই কম, শুধু স্ক্রু এবং একটা আর্থ্রোস্কোপি মেশিন, এটাই যথেষ্ট। খরচপাতি সব সহজে সরকারি জায়গায় করে 20-30 হাজার টাকার ব্যাপার, আচ্ছা, বাইরে করলে একটা 80-90 হাজার টাকার ব্যাপার, বিদেশে গুলো তো 8-10 লাখ টাকা লেগে যায়। ওকে, তো এটা খুবই সহজ, একটা আজকে করলে কালকেই ছুটি। আচ্ছা, 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 এবং যথেষ্ট এক্সপার্ট সার্জন আমাদের দেশে এই ব্যাপারে আছেন ওকে। এখন। এটা আসলে ভালো একটা কথা বলছিলেন। তো আমরা জানতে চাইবো এবারে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা প্রায় শুনি যে হাত ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়েছে। এই যে ভাঙা বা ফ্র্যাকচারের যে বিষয়টি, মূলত এই হাড় ভাঙা বা ফ্র্যাকচার কত ধরনের রয়েছে এবং কোনগুলো ভালো হচ্ছে, কোনগুলো আসলে ভালো মন্দের মাঝামাঝি রয়েছে এবং কোনগুলো আসলে ভালো হয় না ইউজুয়ালি?
হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন আমি আসে, এবং এটা মানে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মতে, বিকজ এটা নিয়ে মানুষ সব আতঙ্কিত হয়, এবং এটা নিয়েই মানুষের সবচেয়ে ম্যালপ্রেক্সিস যেটাকে আমরা বলি সবচেয়ে বেশি হয়, মানুষ প্রতারিত হয়, মানুষের কিছু রং কনসেপশন আছে। অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তাররা অনেক ক্ষেত্রে নিজেদের নীতিবোধকে ঠিক রাখতে পারি না, এবং আমি নিজে একজন ডক্টর হিসেবে কথাটা বলছি। এবং আমার যেটা মনে হয় যে মানুষের একটা বেসিক ধারণা থাকা উচিত। প্রথমে একটা কথা বলি এর সাথে, ফ্র্যাকচার আপনি বলেছেন ভালো কথা, সাথে ডিসলোকেশন একটা শব্দ আছে, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। আচ্ছা, ফ্র্যাকচার হলে আপনার বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা ডাক্তার সাহেব 2-1 দিন সময় পেলে আপনাকে ঠিক করে দিতে পারবে, এই প্রবলেম পরে আসছি। বাট ডিসলোকেশন যদি হয়, এটা আপনাকে প্রচন্ড ব্যথা তৈরি করবে এবং আপনাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট নিতে হবে। ডিসলোকেশন হচ্ছে যখন একটা জয়েন্ট এক জায়গা থেকে সরে যায়, আচ্ছা, এটা হলো ডিসলোকেশন। আপনার কাঠটা হঠাৎ করে নেমে গেল খেলতে গিয়ে, আচ্ছা, হঠাৎ করে পড়ে গিয়ে এই কনুটা এই দিকে ছুটে গেল, ফ্র্যাকচার না, জাস্ট ডিসলোকেশন। বাসে উঠতে গেলেন, নৌকে উঠতে গেলেন, কোমরটা একটু সরে গেল, এগুলো ডিসলোকেশন, কিন্তু হাড্ডি ভাঙছে না এটা। এইটার একটা প্রম্পট চিকিৎসা দরকার মুহূর্তে। এবং আপনি জেনে থাকবেন, আগে গ্রাম দেশে আমরা ছোটবেলায় দেখি হাডুডু খেলতে গিয়ে কারো কোনো ছুটে গিয়েছে, লোকজন টান দিয়ে জায়গা মতো বসাই দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। বা বাসে একজন লোকের এরকম হাতটা নেমে গেল, 2জন টান দিয়ে বসাই দিল, এবং দেখবেন লোকটা বসানোর পর কিন্তু লোকটা অনেক মানে বেশ রিলিভ হয়ে যায় পেইনটা। এইটা একটা ইমিডিয়েট, এবং আমরা এই সেম সিনারিও গুলো কিন্তু সিনেমাতেও দেখে থাকি, রাইট? তো এটা হচ্ছে ডিসলোকেশন, একটা ইমার্জেন্সি ব্যাপার। আর ফ্র্যাকচার যদি আপনি মোটে আতঙ্কিত হবেন, আমি সবাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, ফ্র্যাকচার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। শুধু একটা সহজ জিনিস জেনে রাখেন, ফ্র্যাকচার প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে ভাঙা অংশটাকে আপনি রেস্ট দিবেন। ওকে, ভেঙেছে, কোনো সমস্যা নেই, এলবো ব্যাগ দিয়ে দেন, বাজারে কিনতে পাওয়া যায়, হাতটা রেস্ট হয়ে গেল, কিছু না, একটা গামছা দিয়ে বেঁধে দেন, ফাইন। একটা পা ভেঙেছে, একটা শক্ত হার্ডবোর্ড দিয়ে ওটা একটু পেঁচাই দেন, বা আরেকটা পায়ের সাথে ওই পাটাকে বেঁধে দেন, তাহলে সাপোর্ট হয়ে গেল, ট্রান্সপোর্ট হলো। এখন ফ্র্যাকচারটা দিলে কি হচ্ছে? ফ্র্যাকচারটা কি জিনিস? ফ্র্যাকচারটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা হাড্ডিকে, যে কলমটা, এটা 2 টুকরো হতে পারে, সে 2 টুকরো হয়ে গেল, আবার একটু ফাটাও দিতে পারে। একটু ফাটাকেও ডাক্তারি ভাষায় ফ্র্যাকচার বলা হবে, যদি এটা সরে এদিকে চলে যায় এটাকে ফ্র্যাকচার বলা, ভেঙে মাঝখান দিয়ে। দুইটাকে ফ্র্যাকচার বলবো, কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই, কোনোটা নেই। এবং এটা ডাক্তারি চিন্তা করবে কি চিকিৎসাটা করতে হবে, কিন্তু আপনার যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে অবশ্যই বেশি ভাঙলে বেশি খারাপ, এটা নিজে যে কেউ বুঝবে, কম ভাঙলে কম সমস্যা যদি জায়গার মধ্যে থেকে থাকে। তবে এখানে সবচেয়ে বিবেচ্য বিষয় সবার আগে ফ্র্যাকচারের ক্ষেত্রে, যদি কোনো রক্তের উপস্থিতি দেখেন আপনি ফ্র্যাকচার এখানে, দ্যাট ইজ ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, মিন্স আপনার হাড্ডি বের হয়ে আসলে মাংসের ভেতর দিয়ে বের হয়ে গিয়েছে, চামড়া ছেদ করে বাইরে চলে এসেছে, দ্যাট ইজ কল্ড ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, ক্লোজ ফ্র্যাকচারে তেমন কোনো ঝামেলা নেই, বিকজ আপনি বাইরের সাথে আপনার শরীরে কোনো কন্টামিনেশন, জীবাণু কোনো সংক্রমণ হচ্ছে না, ইউ আর ইন সেফ গার্ড, আপনি সেফ জোনে আপনি আছেন। অর্থাৎ চামড়াটাকে আপনার প্রোটেকশন হিসেবে আপনার কাজ করছে, আপনার সাথে বাইরের জীবাণু কোনো সংস্পর্শ হয় নাই, এটা আপনার একটা সেফটি। কিন্তু যখনই আপনি এখানে দেখবেন যে রক্ত দেখতে পাচ্ছেন না, আপনি বিশেষ করে ভাঙা জায়গার আশপাশে, ব্যাপারটা আবার এরকম না যে আপনার ভেঙেছে উরু, রক্ত দেখেছেন হাতে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে উরুতে রক্ত দেখতে হবে, পা ভেঙেছে পায়ে রক্ত দেখতে হবে, অর্থাৎ ভাঙার আশপাশে আপনি রক্ত দেখেন, তাহলে বুঝুন ইট ইজ কল্ড ওপেন ফ্র্যাকচার। এখানে আপনার সেফটি প্রোফাইলটা একটু কম, কারণ আপনার অলরেডি হাড্ডি বাইরে চলে এসেছে, হয়তো বা রাস্তার বালুর সাথে, দুর্বার সাথে ঘষা খেয়ে আবার শরীরের ভিতর ঢুকেছে, এবং এখানে আপনার একটা প্রম্পট ট্রিটমেন্ট দরকার, এবং যত তাড়াতাড়ি সময় আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং এখানে আপনার অপারেশন লাগার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, ক্লোজ ফ্র্যাকচার আপনি 2 দিন দেরি হলে কোনো সমস্যা নেই, যেটা আপনি রক্ত আপনি দেখতে পান নাই, ওটা আপনি ভালো আছেন, হয়তো একটু ব্যথা বেদনা হবে, কিন্তু যেটা রক্ত দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই ইমিডিয়েটলি কালক্ষেপণ না করে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এখানে ভেসেল ইনজুরি থাকতে পারে, নার্ভ ইনজুরি থাকতে পারে, এবং তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার হাড্ডি বের হয়ে বাইরে চলে এসেছে, মানে আপনি এটাকে ভালো রিডাকশন করতে হবে, সাথে ইনফেকশনের ভালো চিকিৎসা নিতে হবে। আর রক্তকরণ হলে তো আপনাকে জীবন নাশও হতে পারে আপনার। এই বিষয়টি, এটি কি আসলে কিউর করা যায়, বা অপারেশনের মাধ্যমে এই অবস্থা থেকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই মানুষটা কি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, বা স্বাভাবিক? 100 বার। এটা নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলেন। সে আপনি মনে করেন আপনি কুমিল্লাতে আপনার অ্যাক্সিডেন্টটা হলো, আপনি ঢাকা আসছে, যদি আপনার রক্ত ক্ষরণে আপনি রাস্তায় প্রাণ হারান, তাহলে তো কিছু করার নাই, কারণ আপনার রক্ত যাচ্ছে। তো আপনার উচিত হচ্ছে ইমিডিয়েটলি ঢাকা আসার আগেই আপনি নিকটস্থ হাসপাতালে গিয়ে অন্তত রক্তের কিছুটা চিকিৎসা নিয়ে নেওয়া। কেমন? একটা স্যালাইন স্টার্ট করে দিলেন, তার যেটুকু লস হচ্ছে
সে লস অফ স্যালারি পেয়ে গেল, এটাকে আমরা এটিএলএস প্রটোকল বলি। এটা আপনি জানবেন, এটা নিয়ে মনে হয় আরেকদিন একটা আলোচনা হতে পারে। এটা বাইরে খুবই প্রচলিত একটা সিস্টেম, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই জানা উচিত, বিদেশে অনেকেই জানে, কিন্তু আমাদের সেটা নিয়ে কাজকাম খুবই কম হয়। ফলশ্রুতিতে আমাদের রাস্তায় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি, কিন্তু আমরা প্রটোকলটা মেনটেন করি না। কিন্তু এই প্রটোকলে যে আমরা সবাই জানতাম, অনেক রুগীর অনেককে আমরা সেভ করতে পারতাম। সো এটা নিয়ে আপনার আরেকদিন স্টুডিওতে কথা বলে, এটা আমার একটা বিশ্বাস, এবং এটা সবাইকে জানাবেন আপনারা। আর অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা থাকবে, সেটা হচ্ছে অবশ্যই যদি আপনারা কোনো ভাঙার ক্ষেত্রে রক্ত, বিশেষ ওপেন ফ্র্যাকচার দেখতে পান, রুগীকে তাড়াতাড়ি করে কোনো হাসপাতাল বা অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। কারণ এখানে শুধু হাড় ভাঙাটাই তার কোনো ফ্যাক্টর না, এখানে আর আনুষঙ্গিক অনেকগুলো জিনিস জড়িত। তার রক্তক্ষরণ, তার নার্ভ ড্যামেজ, তার মাসেল ড্যামেজ, এবং সবচেয়ে বড় সময় ইনফেকশন, এটা প্রম্পট। আর কাজে ফিরে যাওয়াটা অবশ্যই, কারণ এখানে এখন আমরা বাইরে থেকে এক্সটার্নাল ফিক্সেটরের কথা বলি, ইভেন প্লাস্টিক সার্জন আছেন আমাদের সাথে, যারা নষ্ট মাংস বা নষ্ট চামড়াকে আবার এটাকে ঠিক করতে পারেন, বিভিন্ন কাভারেজ দিতে পারেন, করা সম্ভব। এক জায়গার মাংস আরেক জায়গায় লাগানোর সুযোগ আছে। আর সবচেয়ে প্রচলিত যে স্ক্রিন গ্রাফটিং, খুবই সহজ একটা কাজ, একদম উপজেলা লেভেলেও হয়। সো ওপেন ফ্র্যাকচার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা যথাযথ চিকিৎসা আছে। ওকে, এটা আসলে শুনে ভালো লাগলো। এবং মানে অনেকেই আমরা এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই কমন, খুবই সাধারণ, আসলে রাস্তাঘাটে হরহামেশাই আমরা দেখতে পাই, আর নিজের পরিচিত মানুষজনের মধ্যে দেখতে পাই, এবং পাড়া প্রতিবেশী, আসলে অভাব হচ্ছে না, প্রতিদিন শত শত মানুষ এই সমস্যাগুলো ফেস করছে ইদানিং। আর এবারে যদি আপনার কাছে একটু জানতে চাই যে হাত বা পা মচকে গেলে আমরা অবশ্যই আমাদের উচিত যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়ার। সেই সময়টার আগে, মাঝখানে আসলে সে যেতে যতক্ষণ লাগে, তার আগে আসলে কি করণীয় যারা রোগীর স্বজন রয়েছে? মচকে যাওয়া সাধারণত বেসিক্যালি সবচেয়ে বেশি মচকে হচ্ছে কবজি পড়ে গেলে, জি, আর হচ্ছে আমাদের অ্যাঙ্কেল, যেটাকে আমরা অ্যাঙ্কেল বলি আর কি, গোড়ালি যেটাকে বলি, গোড়ালি সবচেয়ে বেশি মচকে, অ্যাঙ্কেল স্প্রেন আর কি, একদম খুব প্রচলিত টার্ম, সবাই জানেন। মচকানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, কারণ ফ্র্যাকচার হয় না সাধারণত, মচকে যায়, পা ফুলে যায়। রাইস, RICE, আর রেস্ট, ওকে, আইস, বরফ দিয়ে দেয়। আমরা সবাই আইসক্রিম কিনে এনে দিয়ে দেয়, আমরা দেখেছি পুরা 4-5টা আইসক্রিম পায়ের মধ্যে পলিথিন দিয়ে পেঁচায় নিয়ে আসছে, সব বরফ দিছি। আমরা তো তাই করি, বাসায় বাচ্চা ব্যথা পেলে বরফই তো দেয়। তাহলে প্রথম হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন। আপনি চাইলে ওখানে ক্র্যাব ব্যান্ডেজ অথবা একটা অ্যাংলেট বা কোনো একটা কাপড় দিয়ে একটু পেঁচায় তাকে একটু ইয়ে দিতে পারেন। আর এলিভেশন, পাটাকে উঁচু করতে হবে ফুলাটা কমানোর জন্য, একটু উঁচুতে। এবং কতটুকু উঁচুতে রাখতে হবে বলা হয়, এটা হার্টের লেভেল থেকে আপনার ধরে নেন যে একটা বালিশ উঁচু বা 2টা বালিশ উঁচু। তো এই 4টা মেনে আপনি যদি করেন, আপনার তো ডাক্তার কেন, আপনি 2-1 দিন দেরিও করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি ডিসলোকেশন না হয়। জানতে চাইবো যে ফ্রোজেন শোল্ডার বা কাঁধ যে শক্ত হয়ে যাওয়ার বিষয়টি, এটি আসলে মূলত কেন হয়ে থাকে এবং কি করণীয় ক্ষেত্রে? আচ্ছা, ফাইন। ফ্রোজেন শোল্ডার একটা প্রচলিত টার্ম, এটা অনেকদিন ধরে চলছে ফ্রোজেন শোল্ডার, কিন্তু এইটা এখন আর আমরা ফ্রোজেন শোল্ডার বলি না। আমরা এখন এগুলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। ফ্রোজেন মানে ফ্রিজ, ফ্রোজেন, ওখান থেকে ফ্রোজেন শব্দটা আসছে, যেটা জমাট বেঁধে যাওয়া। আর অ্যাডহেসিভ মানে অ্যাডহেসিভ, আঠা। তো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি, এটা আসলে কয়েকটা কারণে হয়। এর মধ্যে একটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, ওদের তো হতেই পারে। আপনি কোনো কারণে ব্যথা পেয়েছিলেন, ব্যথা পাওয়ার পর অনেক দিন এই কাঁধটাকে নাড়ান নাই, এই যে আপনি দীর্ঘদিন নাড়ান নাই, এই কারণে এই কাঁধের আশপাশে যে জিনিসগুলো থাকে এগুলো শক্ত হয়ে যায়। এগুলো আপনাকে আটকাচ্ছে, জয়েন্টটাকে আপনার নাড়াতে দিচ্ছে না। সো ইটস বিকাম ফ্রোজেন। সেই কনসেপ্টে ফ্রোজেন শোল্ডার। আবার এখন যেটা অ্যাডহেসিভ ইটস বিকাম অ্যাডহেশনের মতো হয়ে গেছে। সো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কাজ করছে না, পেশিগুলো শক্ত হয়ে গেছে। ডায়াবেটিস একটা কারণ। আপনি কোনো কারণে ব্যথা পেয়েছেন, আপনি অনেকদিন আপনি হাঁটা নাড়ান নাই, 2টা। আরেকটা হতে পারে যে আপনি একটা সুন্দর অপারেশন করেছেন, কিন্তু আপনি ফিজিওথেরাপি নেন নাই, কিভাবে ঠিক মতো ব্যায়ামটা করেন নাই, এগুলো একটা কারণ। অর্থাৎ যে কোনো কারণে যদি আপনি কাঠটাকে কম নাড়ান, অর্থাৎ নির্দিষ্ট যেটুকু নাড়ানো দরকার এর যদি কম নাড়ান, তাহলে ফ্রোজেন শোল্ডার সাধারণত হয়। এবং এটা ট্রিটমেন্টটা আপনাকে আগেই শুরু করা উচিত, নাহলে দিনকে দিন অবনতির দিকে যেতে থাকে, একটা আপনি চুল আসতে পারবেন না। ওকে, আমরা এই শোল্ডার নিয়ে আর একটু জানার চেষ্টা করব। অনেকেই রয়েছে যে শুতে গেল বা শোয়া থেকে ওঠার সময় দেখা গেল যে আসলে শোল্ডারটা ডিসপ্লেস হয়ে গিয়েছে,
বা সরে যাচ্ছে বা সরে গিয়েছে, এটি আসলে কেন হয় হঠাৎ করে, বা কেউ পড়ে গেল না, সুস্থ রয়েছে? এটা তো আমি আপনাকে অলরেডি আগেই বলেছিলাম, এটা ডিসলোকেশন। আচ্ছা, তো এটাকে বলে আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, রিকারেন্ট বা হেবিচুয়ালও বলি অনেক সময়। আচ্ছা, রিকারেন্ট হচ্ছে যদি জীবনে তার 2-3 বার হয়ে যায়, ঘুমের মধ্যে হতে পারে। আচ্ছা, আর হেবিচুয়াল হচ্ছে সে নিজে হেবিচুয়েটেড, আচ্ছা, সে নিজে পারে। এরকম দেখবেন অনেকে ম্যাজিক দেখায় রাস্তায়, এরকম করে বের করে আবার নিয়ে যায়, বা হাত এরকম করে করে আবার বসায় দেয়, এটা ইজ হেবিচুয়েশন। সে নিজে নিজে এটা পারে, সে হেবিচুয়াল, আচ্ছা, এই ব্যাপারে সে অভ্যস্ত। আর রিকারেন্ট হচ্ছে সে অভ্যস্ত না, হঠাৎ কয়েকবার হয়েছে, হওয়ার কারণে তার ওখানে লিগামেন্ট যে পেশিগুলো, যে কথা আপনি একটু আগে বললেন লিগামেন্টের কথা, লিগামেন্টগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে যে কোনো একটা সুযোগ পেলে সে বের হয়ে চলে আসে। আচ্ছা, 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 যেহেতু তার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তার আশপাশে, আমি একটু আগে বলেছিলাম লিগামেন্টের কাজ কি, জয়েন্টকে জায়গা মতো রাখা। তো বারবার বের হওয়ার কারণে লিগামেন্টগুলো এতটা রিল্যাক্স বা এতটা ক্ষতিগ্রস্ত যে তাকে আর জায়গা মতো রাখতে পারে না। তো ঘুমের মধ্যে অসাবধানতা বশত যদি খালি সে একটু বাল্ব লাগাতে গেল, খুলে যাবে। ক্রিকেটে একটা বল করতে গেল, খুলে যাবে। এই জন্য ঘুমের মধ্যে অনেকের এটা খুলে যায়। তার মানে বুঝতে হবে তার আগে 2-3 বার নর্মালি ছুটে গিয়েছিল, জায়গা মতো ডাক্তার এনে দিয়েছে বা সেই টানটুন দিয়ে আনছে, এখন আবার এটা ছুটে যাচ্ছে। আবারও সে দেখবেন নিজে হয়তো পারবে বা ডাক্তারের কাছে যাবে, বা কেউ একটু ধরলে আবার বসে যাবে। সেটা অত বেশি পেইনফুল হয় না। আচ্ছা, অনেকের রয়েছে যে ইউরিনে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, অনেকের হয় এটা। অ্যাকচুয়ালি এটির সঙ্গে আসলে হাড়ের ব্যথার কোনো সম্পর্ক রয়েছে না? ইউরিক অ্যাসিড আসলে ইউরিনে বাড়ে না, ব্লাডে বাড়ে। আচ্ছা, আমি প্রশ্নটা আবার করি, প্রশ্নটা আবার করি। আপনার কাছে জানতে চাইবো যে অনেকের ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এতে করে সেই মানুষটি হাড়ে ব্যথা অনুভব করে। এই দুইয়ের সঙ্গে আসলে ব্লাডের ইউরিক অ্যাসিডের সঙ্গে হাড়ের যে ব্যথার যে সম্পর্ক, এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। রাইট। ইউরিক অ্যাসিড আসলে রক্তের একটা উপাদান, এটা সিরাম ইউরিক অ্যাসিড বলি আর কি আমরা, একটা পরীক্ষা আছে সেটা করা হয়। ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত যে কোনো জয়েন্টে ব্যথা হতে পারে, হাঁটু, আপনার হাতে, গোড়ালিতে, সব জায়গায় হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি টিপিক্যাল যে জায়গা, যেটা গাউট বলি আমরা, এটা হচ্ছে পায়ের বুড়ো আঙ্গুলে হয়। আচ্ছা, এবং এটা কিছু খাদ্যের সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যায়। পুঁই শাক, গরুর মাংস, মগজ, ডাল, কলিজা, এগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। আরও কিছু মাছ এগুলো আছে। তো এগুলা বাড়লে যেটা হয়, আপনার ওখানে যে জয়েন্টের আশপাশে বোনস না, যে কার্টিলেজ যে থাকে, ওখানে টফাস জমা হয়, কিছু উপাদান জমে। উপাদানগুলো জমে একটা প্রদাহের তৈরি, একটা ইনফ্লামেশন যেটাগুলো ওইটা তৈরি করে, এই জন্য সে ওখানে ব্যথা অনুভব করে। সো ইউরিক অ্যাসিড কন্টেনিং ডায়েটগুলো যদি সে মেনটেন করে, কম খায়, তাহলে এটা অনেকটাই কমে যাওয়ার কথা। আর যদি এরপরও না কমে বা পরিমাণটা খুবই বেশি হয়, তাহলে বাজারে অনেক প্রচলিত ড্রাগ আছে যেগুলো সে নিতে পারেন, ওষুধ অ্যাভেলেবেল আছে, সে নিতে পারে চাইলে। আরেকটি সাধারণ সমস্যা, সেটি হচ্ছে যে একজন সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতে পারছে না, আসলে মানে গোড়ালিতে প্রচন্ড ব্যথা, এটি আসলে কিছুক্ষণ পরে আসলে ঠিক হয়ে যাচ্ছে। অনেকের কাছে আমি এই সমস্যাটা শুনেছি। একটু আগে বললাম আপনাকে যে এটা ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে, আচ্ছা, এটা ডায়াবেটিসের জন্য হতে পারে, আচ্ছা, ইভেন কেউ যদি শক্ত জুতা পরে হাঁটে কয়েকদিন পরেও তার হতে পারে। দিস ইজ কল্ড প্ল্যান্টার ফ্যাসাইটিস। আচ্ছা, অর্থাৎ পায়ের তলার মধ্যে শক্ত মোটা একটা পর্দা থাকে। আচ্ছা, শক্ত মোটা, যেটা একদম পায়ের তলা থেকে শুরু করে পায়ের আঙ্গুল অবধি চলে গেছে। আচ্ছা, দ্যাট ইজ কল্ড প্ল্যান্টার ফাসা। তো প্ল্যান্টার ফাসাটা যখন ইনফ্লাম হয়ে থাকে, সারা রাতে সে শুয়ে থাকে, কোনো সমস্যা নেই। যখন সকালে যখন সে প্রথম পাটা ফেলে ওয়াশরুমে যাবে, তখনই তার প্রথম, এবং অনেকে আসে যারা ওয়াশরুম থেকে আসতে মোটামুটি ঠিক, কিংবা অফিসে এসে বসছে খুব ভালো, কিন্তু 2 ঘন্টা পর যখন আবার চেয়ার থেকে উঠে দাঁড়াবে, তখন আবার পা ফেলতে পারছে না। অর্থাৎ হাঁটলে ভালো, বসে থাকলে খারাপ, শুয়ে থাকলে খারাপ। দিস প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা ওজন একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, 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 দেখবেন যারা একটু স্বাস্থ্যবান মানুষ তাদের হয়, যাদের ইউরিক অ্যাসিড ডায়াবেটিস আছে এদের হতে পারে। আর যদি জুতাও একটা বললাম, আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করে তাদেরও হতে পারে। বাট এইটারও সুন্দর চিকিৎসা আছে। কিভাবে বোঝা যাবে যে আসলে এই মানুষটা এইটার জন্য এই প্রবলেমটা ফেস করছে? অনেকগুলো কারণ যেটি আপনি বলছিলেন। এটা আমরা কিছু বেসিক প্যারামিটার করে দেখি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা পরীক্ষা করি, ইউরিক অ্যাসিড করি, ডায়াবেটিস পরীক্ষা করি, রোগীর তার একটা সে কি কাজ করে এটা জানতে চাই, ওজনটা দেখতে চাই, এক পা না 2 পা, সেটাও একটা ফ্যাক্টর। এগুলো দেখে আমরা ওনারা আইডিয়া করতে পারি যে তার এই রোগে, এবং এটা এক্সরে করতে পারি চাইলে আমরা। আর রুগী নিজে এসে বলে যে তার কিভাবে এটা শুরু হয়েছিল, কতদিন ধরে আছে। বাট রুগীকে আশ্বস্ত করার ব্যাপার হচ্ছে
এটা যে একটু সারতে সময় লাগলেও এটা সেরে যায়। আচ্ছা 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 আর এটা ইনজেকশনের একটা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই যেখানে যদি ওষুধে না কমে আচ্ছা আর যদি ব্যথা চলতেই থাকে তাহলে সে অবশ্যই ইনজেকশন নিতে পারে, বাট তার আগে তাকে আরো অনেকগুলো কাজ করতে হবে। এবং আচ্ছা। একটা হচ্ছে খালি পায়ে হাঁটা টোটালি নিষেধ, ওকে নরম জুতা পড়তে হবে, একদম নরম জুতা, নরম সোলের জুতা। আর এটা বললে আবার লোকজন ওই যে ডক্টর শু কিনতে চায়। আমি আবার ডক্টর শুর গৌরব বিরোধী, আমি ডক্টর শু কিনতে চাই না। আমি চাই না লোকজন অত টাকা খরচ করুক। আচ্ছা আমি বলি সহজ কথা, যে আপনি কম দামি জুতার মধ্যে নিজে ফোম বসায় নেবেন। রাইট আপনি 20 টাকা দিয়ে একটা ফোম কিনে নেন, ওই ফোম নিয়ে আমাদের শু যারা রিপেয়ার ওদের কাছে যান, ওকে বলেন শুয়ের ওই শুক তুলিটা তুলে ফোমটা বসায় সেলাই করে দিবে। তো ফোমের দাম হচ্ছে 30 টাকা, সেলাই করতে 40 টাকা, 70 টাকা দিয়ে আপনি ওই জুতার চেয়ে ভালো জুতা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। তো এটা যথেষ্ট। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনি ঘরের জন্য জুতা বানাবেন, পার্টি দিয়ে গেলে ওই জুতা বানাবেন, দুই জুতা বানিয়ে নেবেন। শুধু আপনি পার্টিতে পড়ে যাবেন, ঘরে পড়বে দেন, বরং ঘরেই বেশি পড়তে হবে আচ্ছা এবং খালি পা হাঁটাই যাবেন। আচ্ছা এগুলো কয়েকটা নিয়ম মানলে, এবং আপনি আরো পারেন কিছু ডেফিনিট এক্সারসাইজ আছে। আচ্ছা ইউটিউবে যদি আপনি চলে যান এবং লিখেন প্ল্যান্টার ফ্যাসাইটিস এক্সারসাইজ, দেখুন এক গাদা এক্সারসাইজ আসবে। পানির বোতল দিয়ে রোল করা, এরপর হচ্ছে কিছু ওয়ালে ধরে স্ট্রেচিং করা, আচ্ছা। এগুলো অনেকটা ভালো হয়ে যাবেন। আচ্ছা, এই যে পানির রোলের যে কথাটা বলছিলেন, এটি আসলে কতদিন করতে হয়? এটা কুসুম গরম পানি, আপনি অফিস করতেছেন, কোনো ব্যাপার না, চা তো খাচ্ছেন, এই যে চা, জি এই একটা ছোট হাফ লিটার বোতলে পানি গরম করে এনে পায়ের নিচে রোল করতে থাকেন। আচ্ছা আপনি তো বালতিতে পা চুবায় বসে তো সম্ভব না অফিসে, রাইট কিন্তু বোতলে তো এটা সম্ভব। আপনার তো ব্যথাটা পায়ের তলায়, আপনি রোল করতে থাকেন কিছু আধা ঘন্টা করেন, দিনে 2 বার করলে ব্যথা এমনি কমে যাওয়ার দেখতে। আচ্ছা অর্থাৎ আপনি রোল করে উঠে আগে যে সমস্যাটা হইতো যে আপনি উঠে দাঁড়াতেই পারছেন, আপনার কলিগের টেবিলে যাবেন, ও উঠে অনেকক্ষণ ব্যথা, 2 ঘন্টা বসেছিলেন, যদি আপনি আধা ঘন্টা রোল করেন এই সমস্যাটা তো আপনার হচ্ছে না। এটুকু পসিবল এটা। নাইস নাইস। তো হাড়ে জয়েন্ট প্রতিস্থাপনের নাম আমরা শুনেছি, তো হাড়ের জয়েন্ট প্রতিস্থাপনে কখন সার্জারির প্রয়োজন হয় বা কখন নর্মাল ট্রিটমেন্ট নিলে আসলে ঠিক হয়ে যায়? এইটা তো আগে একটা কনসেপ্ট ছিল মানুষের মধ্যে যে সম্ভবত বয়স বাড়লেই আমার সন্ধি প্রতিস্থাপন, মানে আমরা আর্থোপ্লাস্টি বলি আর কি, এটা আগে এরকম একটা কনসেপ্ট ছিল যে বয়স বাড়লেই, কিন্তু এখন আর বয়সের ব্যাপার না। বিশেষ করে করোনার পরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, করোনাতে প্রচুর স্টেরয়েড ইউজ হয়েছে, স্টেরয়েড, তাদেরকে ওই যে লাংসের প্রবলেম বিভিন্ন কারণে। তো এই স্টেরয়েড নেওয়ার কারণে কিন্তু অনেক ইয়াং পেশেন্ট আমরা এখন পাচ্ছি, যাদের বয়স 20-25, কিংবা কেউ গ্রামে জানবেন অনেক মেয়েরা মোটা হওয়ার জন্য ওষুধ খায়। এক্স্যাক্টলি এই হয়তো জীবনে সে মোটা হওয়ার জন্য একটা ওষুধ খেয়েছিল, বা তার এখন অন্যভাবে বলতে হচ্ছে দর্শক দোষে, অনেক তার দাম্পত্য জীবনে সুন্দর থাকার জন্য মোটা হতে চায়। গ্রাম দেশের মেয়েদের একটা অভ্যাস যে মোটা হতে চায়, আমার হাজবেন্ড আমাকে মোটা পছন্দ করে, সে স্টেরয়েড খেয়েছে, ওই 2-3টা বা 1 মাসের স্টেরয়েড যথেষ্ট। আচ্ছা, বা বিশেষ কবিরাজি যে ওষুধগুলো আছে এগুলোর মধ্যে হিউজ স্টেরয়েড থাকে, কারণ কবিরাজি ওষুধগুলোর মেইন টার্গেটই থাকে রাস্তাঘাটে যে ওষুধগুলো বিক্রি হয় রুগীকে একটা ড্রামাটিক ব্যথা কমানোর একটা করে টার্গেট দেওয়া হয়, বা ওইটা নিয়ে ওষুধটা বিক্রি করে, এবং এই ক্যানভাসটা এইভাবেই বলে দেখবেন যে আজকে এখানে কালকে ব্যথা কমে যাবে। আসলে হিউজ স্টেরয়েড থাকে ওটাতে, রুগী খেয়ে খুব মজা পায়, তো রুগী বারবার ওটাই খেতে থাকে। তো দেখা গেছে যে আপনি ওই যে 50-60 বছরে যেটা হাড্ডি ক্ষয়ের জন্য আপনার লাগতো, ওটা এখন হাড্ডি ক্ষয়ের ব্যাপার নাই, এখন স্টেরয়েড খেয়ে আগেই চলে আসছে। এই ক্ষেত্রে তার আগে প্রতিস্থাপন লাগতে পারে। ইভেন যদি আপনি এখন এমনভাবে ব্যথাই পেয়েছেন যে আপনার কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে, যে জন্য আমি অপ্রতিস্থাপন করি, একটু আগেই তো বললাম যে আমরা কখন প্রতিস্থাপন করি, কখন আমাদের হাঁটু বা কোমরে ব্যথা হয়, যদি কার্টিলেজ বা জয়েন্টটা ড্যামেজ হয়ে যায় তাহলে শুধু আমার এই জয়েন্টটা কাজ করবে না। তো যখনই জয়েন্টটা কাজ করবে না বা জয়েন্টটা ঠিক মুভ করবে না, তখন প্রতিস্থাপন লাগবে। সেটা 60 বছরও হতে পারে, সেটা 30 বছরও হতে পারে। তবে আমরা চেষ্টা করি, যেহেতু আমরা যে মেটালটা লাগাই এটা একটা লনজিভিটি আছে, যেটা কত বছর কাজ করবে বা এটা স্থায়িত্ব কতটুকু, এটা সাধারণত গড়ে 15 থেকে 20 বছর ধরা হয়, সেটা মাথায় রেখে আমরা করি। তবে এই টোটাল নি রিপ্লেসমেন্ট বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট, এগুলো এখন আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল, অহরই হচ্ছে, নির্ভয় করা যায়, কোনো ব্যাপার না। তবে এটার ইমপ্লান্টের দামটা একটু বেশি, আচ্ছা এটাই সমস্যা। একটা কোমর ইমপ্লান্ট প্রায় 1,80,000 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। কোম্পানি ভেরি করে, কোনো কোম্পানি কম দামিও আছে। তো অনেকেই মনে করেন যে এটা খুব জটিল সার্জারি বা এটা করলে আমি হাঁটতে পারবো কিনা, কিন্তু আই ক্যান এশিওর ইউ, দর্শকদের কথা বলতে চাই যে আপনার এখন যে ব্যথা আছে, অন্তত যদি ভালো জায়গায় ভালো হাতে করা হয়, ভালো ইমপ্লান্ট দিয়ে করা হয়, আপনি অবশ্যই এর চেয়ে ভালো হাঁটবেন। একটি কথা বলছিলেন যে ভালো হাতে করা হয়, আমি এমন অনেককেই দেখেছি যে আসলে তার আসলে রিপ্লেসমেন্টের, জয়েন্ট রিপ্লেসমেন্টের একটা ব্যাপার চলে এসেছে, সে করাবে, এই মানুষটা আসলে কনফিউজড কাকে দিয়ে করাবে,
কোথায় করাবে, কিভাবে করাবে, এই আসলে সে কিভাবে বুঝবে যে আসলে কোন মানুষটাকে দিয়ে আমার করানো উচিত? হ্যাঁ, এটা একটা আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা সবাই আসলে সবকিছু করতে চাই, আমরা সবাই সবকিছু খেতে চাই, আমরা সবাই সবার কাছে যেতে চাই। বিদেশে কিন্তু আপনি দেখবেন যিনি সে এই আঙ্গুল নিয়ে কাজ করে সে হয়তো আর কাঁধ নিয়ে কাজ করে না, যে হয়তো হাঁটু নিয়ে কাজ করে সে আর কোমর নিয়ে কাজ করে না। কিন্তু আমাদের এই এক্সপার্টিসগুলো এখনো ওরকম তৈরি হয় নাই, এটা একটা ফ্যাক্টর। আমাদের সরকারি সাপোর্টও কিছুটা কম। অবশ্যই এখন এক কথা বলে তো অনেক কথা চলে আসবে, আসলে কীভাবে যে ব্যাখ্যা করব। সে আমি নিজেকে ডেভেলপ করতে চাই, কিন্তু এখন অনেক বাধাও আছে। সে আমার একটা ভালো ট্রেনিং দরকার। এই ট্রেনিংটা করার জন্য আমার যে ছুটি, আমার বিদেশে যাওয়ার যত ট্রেনিংয়ের দরকার, এটা আমি খুব বেশি আমার জন্য অ্যারেঞ্জ করা একটু কঠিন হয়ে যায়। সত্যি কথা যেটা, যদি এটা অপ্রাসঙ্গিক, বাট আমি আপনাকে বলছি আর কি। ফলসলি দেখা যায় যে আমরা সবাই সব কিছু করতে চাই, কারণ আমি তো ওই ব্যাপারটাতে এক্সপার্ট হতে গিয়েও আমি খুব একটা পারতেছি না বা পারি নাই হয়তো বা। যদি এখন দিন পাল্টাইছে, অনেকেই হচ্ছেন, অনেকেই আছেন, বাট এটা বোঝার উপায় হচ্ছে যে আপনি অবশ্যই জানবেন যিনি শুধু নিয়ে কাজ করেন ওনার সাথে যাওয়ার চেষ্টা করবেন, যিনি শোল্ডার নিয়ে কাজ করেন শুধু ওনার কাছে যাওয়ার চেষ্টা করবেন, যিনি হিপ নিয়ে কাজ ওনার কাছে যাওয়ার চেষ্টা করবেন। আপনি এখন তো ইন্টারনেটের যুগ, আপনার ওয়েবসাইটে গেলে পাবেন, আপনার ইউটিউবে গেলে পাবেন, তবে আসলে বোঝা যায়। এটাও ঠিক, প্রচারের পাশে অনেকের অনেক অনেক ইউটিউব চ্যানেল এমনিও আছে, যিনি করেন না তারও হয়তো আছে। বাট অবশ্যই আপনি একটু যদি চোখ কান খোলা রেখে যান, আপনি জানবেন। অনেকে আছেন আমাদের দেশের কিছু স্বনামধন্য প্রফেসর আছেন যারা শুধু নিয়েই কাজ করেন, দু একজন আছেন যিনি কাঁধ নিয়ে কাজ করেন, কয়েকজন আছে শুধু হিপ নিয়ে কাজ করেন। সো এটা হতে পারে। আর সবচেয়ে বড় মানে আশার ব্যাপার হচ্ছে, মানে সবচেয়ে আশাব্যঞ্জক যে ব্যাপারটা, যে এইগুলো এখন আর খুব বড় অপারেশন না। আচ্ছা, একটা সময় এগুলো খুব বড় ব্যাপার মনে করা হতো। যেমন সে আগে একটা গলব্লাডার মানে একটা বিশাল কিছু, একটা একদম প্যাট কেটে করতে হবে, সবগুলো পাথর বের করে নিয়ে আসতে হবে, কোনো পাথর থেকে গেলেও কিনা, এই ধরনের কনফিউশন মানুষদের কাজ করতো। এখন দেখেন ফুটা করে সকালে করে বিকেলে রুগী বাসায় চলে যায়। ঠিক এরকম আমাদের দেশে যদি এখনো হয় নাই, বিদেশে অনেক জায়গা আছে যেখানে হাঁটু আজকে অপারেশন করে কালকে ছেড়ে দেয়। তা আমাদের সেট আপে মোটামুটি হয়তো অদূর ভবিষ্যতে আমাদের এই সেট আপ চলে আসবে, বাট এখনও আমরা প্রায় 2-3 দিনের মধ্যে সব অপারেশন করে রুগীকে ছেড়ে দিতে পারি। সো কাজেই একেবারে খুব স্বনামধন্য হওয়া লাগবে বা একেবারে তার 100% রিভিউ হওয়া লাগবে ওরকম না। কারণ আপনি মোটামুটিভাবে আস্থা রাখতে পারেন, যে ডাক্তারই করুক না কেন, সে যদি অতটা নাও পারেন, আপনি ধরে নেন সে তার টিম নিয়ে আপনার কাজটা করবে। এই ব্যাপারে এই ব্যাপারে কোনো ভুল নাই। কারণ আপনার কাছে সে এতগুলো টাকা নিবে, আপনি এতগুলো টাকা খরচ করবেন, কোনো ডাক্তার কোনোভাবেই চাবে না যে এতগুলো টাকা আপনার বিফলে যাক। সে যদি কিছুটা কম এক্সপার্টও হয়ে থাকে, সে তার সাথে যে টিমটাকে নিবে তারা অবশ্যই এক্সপার্ট। আচ্ছা, এবং আপনার অবশ্যই আমি আশা করি যে আপনারা নির্ভয়ে, বিশেষ করে আমাদের নিটোরে এই অপারেশন অহরই হচ্ছে, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, নিটোরে চলে আসেন, সরকারি জায়গা, কম টাকায় হবে, কম খরচ হবে। এই জায়গায় আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে কেউ যদি আসলে কনফিউশনে ভোগে সেক্ষেত্রে নিটোরে যেতে পারে। নিটোরে যাবে একজন পেশেন্ট নিয়ে, তখন যে এই যে আসলে বেশ কিছু আমরা ইউজুয়ালি যে বিষয়টা জানি যে সরকারি হাসপাতালগুলোতে একটা বিড়ম্বনার সিনারি আমাদের হরহামেশাই চোখে পড়ে। সেক্ষেত্রে আসলে তার আর্জেন্ট অপারেশন দরকার, সেক্ষেত্রে এই মানুষটি বা পেশেন্ট কি করবে? অ্যাকচুয়ালি সন্ধি প্রতিস্থাপন কোনো আর্জেন্ট অপারেশন না, যদিও, কারণ এটা মানুষ 2-3 বছর ভুগে পরে আমাদের কাছে আসে। হাঁটু ব্যথা নিয়ে আজকে এসে বলেন আমাকে হাঁটুটা পাল্টাই দেন আজকে, পরে আমরা রুগীকে বলি পাল্টান, বলতে 2-3 বছর এমনি চলে যায়। রুগী বলে পাল্টাবো না, অনেক দাম, টাকা নাই, বা ও আমার পাশে উনি পাল্টিয়েছিলেন, উনি এখন হাঁটতে পারেন না, অনেক কথাবার্তা বলে। সন্ধি প্রতিস্থাপনে আমরাই বরং রুগীকে বেশি অ্যাডভাইস দিই। সমস্যা হচ্ছে ফ্র্যাকচার, ইমিডিয়েট ফ্র্যাকচার ম্যানেজমেন্ট নিয়ে নিটোর একটু অনেক চেষ্টা করার পরে আমরা পাই না। কারণ নিটোর হচ্ছে একটা হসপিটাল, পুরো দক্ষিণ এশিয়া কেন পৃথিবীর মধ্যে এরকম হসপিটাল খুব বিরল। 1000 বেডের ট্রমা হসপিটাল, 1000, কিন্তু আমাদের বেড যদি থাকে 1000, রুগী থাকে 2000। আপনি যান এখন নিটোরে গিয়ে দেখবেন প্রত্যেকটা লিফটের নিচে, বারান্দার নিচে ইমার্জেন্সি লাইন আসছে, রাস্তা পর্যন্ত চলে আসছে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আমাদের ম্যান পাওয়ার, আমাদের লজিস্টিক, এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে আমাদের সবকিছু মিলেই কিছু স্বল্পতা আমাদের আছে। ডাক্তারের স্বল্পতা বলেন, ইনস্ট্রুমেন্টের স্বল্পতা বলেন, তার চেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, আপনার একটা জিনিস আপনি ভাববেন যে শুধু একটা চিকিৎসা শুধুমাত্র অপারেশন বা একটা চিকিৎসা শুধুমাত্র একজন ডাক্তারের উপর নির্ভর করে না। আপনি টয়লেটে যাবেন, টয়লেটটা পরিষ্কার করার জন্য একজন সুইপার দরকার।
এটা তো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে, ঠিক কিনা বলেন? Exactly. আপনি তো নিশ্চয়ই, আপনার যদি অবস্থা সম্পন্ন মানুষ হন, আমি যত ভালো ডাক্তারই হই না কেন, আমি যত ভালো অপারেশনই করি না কেন, আপনি টয়লেটের জন্য ইন্টারভিউ যাবেন না। আপনি বলেন না ওখানে যাবো না, টয়লেটটা ভালো না, আমি আবার কেটে যাবো, আমি স্কোয়ারে যাবো, আমি ওখানে 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 বিছানাটা ভালো না, ওখানকার লোকজন খুব ক্রাউডি। কাজেই একটা হসপিটালে যে মানুষ বিড়ম্বনা শুধুমাত্র ডাক্তারের জন্য বা অপারেশনের ডেটের জন্য, ব্যাপারটা এরকম না। এখানে একটা সব কিছু মিলে আপনি সরকারি হাসপাতালে যাবেন, হয়তো দেখবেন এসিটা অত ভালো কাজ করছে না, সত্যি কথা যেটা, আপনি চিন্তা করেন না এখানে আমার কষ্ট হচ্ছে, সো আপনি নিটোরে যাবেন না। কিন্তু এইটুকু আপনাকে শুরু করতে হবে, যদি একটু কষ্ট সহ্য করতে পারবেন, কষ্ট মানে আদার যে সমস্যাগুলো আর কি, এগুলো আসলে খাওয়া, ফেস করার মানসিকতা থাকলে আপনি অবশ্যই নিটোরে ভালো চিকিৎসা পেতে পারেন। যেন আমি অনেককেই বলি, আমার যে আজকে আমি ঢাকায় নাই বা আমি ঢাকাতে আছি, অন্য একটা কাজে ব্যস্ত, আমাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে পা পড়ে ভেঙে গেছে বা ডিসলোকেশন, কি করি? আমাকে যদি পাওয়ার দরকার, তুমি সোজা ইমার্জেন্সি যাও, গিয়ে তুমি প্রথম ইনিশিয়াল ট্রিটমেন্ট ওখানে নাও, কালকে তোমাকে দেখে লাগলে আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাবো। আচ্ছা, নাইস, বাট ইনিশিয়াল তুমি ওখানে যাও, নাইস, এবং সে যত বড় লোক হোক, যত ধনী হোক, যত গরিব, আমি সোজা বলে আগে ওখানে যাও। অসাধারণ। কারণ ওখানে গিয়ে তুমি অন্তত আর যখন তুমি ম্যাল ট্রিটেড হবা না, তুমি মানে ধাপ্পাবাজির শিকার হবা না, সোজা হিসাব। অর্থাৎ যেটা লাগবে না সেটা করবে না, সেটা জেনুইনটা করবে, তুমি ওইটুকু করো। পরে তোমাকে যদি একটু এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার দরকার হয়, কিংবা তোমাকে বাইরে নিলে, অর্থাৎ তোমার বাথরুম পছন্দ হলো না বা তোমার ওই বিছানা তখন তুমি বাইরে চলো, আপত্তি নেই, কিন্তু তুমি ইনিশিয়ালটা ওখানে যাও। আর তুমি ওই একটা দিন চোখ বন্ধ করে পড়ে থাকবে ইমার্জেন্সি। কারণ ইমার্জেন্সি আপনি গেলে আপনার ভালো লাগবে না। আচ্ছা, শয়ে রুগী, কারো হাত পড়ে গেছে, কারো পা কেটে গেছে, কারো এইদিকে রড ঝুলতেছে, কারো ওইদিকে হাত ঝুলতেছে, আপনার নিজেরই খারাপ লাগবে। আপনার যদি নার্ভ দুর্বল হয়, রুগী কেন, রুগীর অ্যাটেন্ডেন্সও দেখবো না কেন, ভালো লাগবে না, বলে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কিন্তু আমি যেটা বলি, অন্তত একটা দিন চোখ বন্ধ করে ওখানে থাকো, পরের দিন সকালে ফয়সালা হবে কি করার। চমৎকার। আমি সবাই দর্শকদের অনুরোধ করবো যে আপনাদের যখনই কোনো সমস্যা হবে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, নিটোরে যান, চোখ বন্ধ ইনিশিয়াল ট্রিটমেন্টটা নেন। ইনিশিয়াল ট্রিটমেন্ট নিটোর অবশ্যই অনেক ভালো দিবে, পরেরটা হয়তো আপনাকে একটু অপশন আপনার হাতে চলে আসবে, আপনি কি করবেন। ওকে, অসাধারণ, খুবই অসাধারণ। আমরা আসলে আমার যদিও শেষ করতে ইচ্ছে করছে না, তবে আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যারা দর্শক রয়েছে, বাংলাদেশ প্রতিদিনের যারা নিয়মিত দর্শক রয়েছে, আপনার যারা পেশেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ অ্যাজ এ ডক্টর রয়েছে কিনা? হ্যাঁ, আছে অবশ্যই। ডাক্তার হিসেবে তো অবশ্যই আছে, আর একজন অর্থোপেডিক হিসেবে তো আরও আছে। ডাক্তার হিসেবে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে ডাক্তারের উপর আস্থা রাখেন। মানুষ যেরকম ভালো মন্দ মিলিয়ে আছে, ডাক্তারদের মধ্যে ভালো মন্দ আছে নিঃসন্দেহে, ফেরেশতা কেউই না। তবে একটা জিনিস আমি সবসময় বলতে চাই যে ডাক্তাররা কখনো অমরত্বের সার্টিফিকেট নিয়ে দেশে আসে, মানে পৃথিবীতে আসে নাই যে আপনাকে অমরত্ব দিতে পারবে, এটা কোনোদিনই সম্ভব না। ডাক্তারকে আপনি কি দিতে পারে? ডাক্তার দিতে পারে যে আপনি অসুস্থ, আপনাকে একটু ভালো রাখার কিংবা একটু ভালো থাকার একটা উপায় বাতলে দিতে পারে। কিন্তু আপনি যদি আস্তিক বা নাস্তিক যাই হন না কেন, মৃত্যু তো আপনার থাকবেই। কাজে এখন যে জিনিসগুলো হয়, যে কোনো সমস্যা হলেই আপনার যে অধৈর্য বা আপনারা যে এক ধরনের ডাক্তারের উপর দোষ চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা চালু হয়েছে, এটা আসলে অন্যায়, এটা অবশ্যই অন্যায়। কারণ একজন ডাক্তার সজ্ঞানে কখনো কাউকে ভালো চিকিৎসা দেওয়ার ইচ্ছা কখনই রাখে না। কারণ একজন রুগী এসে আমাকে বলে, স্যার আপনার ওষুধ খেয়ে ভালো হয়েছে, এর চেয়ে বড় রিওয়ার্ড আমার কাছে কিছু নাই। আচ্ছা, এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। তবে হ্যাঁ, কিছু আমরা পারি না, যেমন সবাই তো আর 100% অনেস্টি প্র্যাকটিস করবে না, সব কিছু করবে না। টেস্টের ক্ষেত্রে হয়তো কিছু উল্টাপাল্টা হতে পারে, আনুষঙ্গিক যেটা দরকার সেটা না যায় অন্য একটা দিয়ে দিয়েছে বা একটু বাড়িয়ে দিয়ে দিয়েছে, এগুলো একটু হতে পারে। বাট চিকিৎসা, ওষুধের ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ডাক্তার শতভাগ সর্বোচ্চটা দেয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, কারণ আপনি একটা লোকের টাকা নিচ্ছেন, আপনি কি চাবেন আপনার রোগী খোঁড়ায় হাঁটুক? না। আপনি কি চাবেন যে আপনার রোগী একটা ওষুধ দিয়েছে? কেউ চাবে? তাহলে আপনি কোনটা করতে, আপনি হয়তো রক্তে 3টা পরীক্ষা দেওয়া দরকার, ঠিক আছে, যে জায়গায় বসি তাদের কিছু টাকা পয়সা দিয়ে আমি 2টা টেস্ট বাড়াই দিয়ে দিলাম, এটা আমি নিতে রাজি আছি, এই বদনাম আমি নিতে রাজি আছি, ঠিক আছে, এটা আমি নিতে রাজি আছি। কিন্তু অপারেশন এবং চিকিৎসা ডাক্তার মানে খারাপভাবে করবে, ইম্পসিবল, সেটা সর্বোচ্চ। এবং আমি এখন আমার ব্যক্তিগত কথা আমি বলতে পারি, আমি প্রতিদিন যখনই চেম্বার করি, যখন আমার কোনো রুগী নিয়ে কনফিউশন হয়, আমি সমস্ত রুগীকে বলি, আমি যেদিন পঙ্গুর নিটোর আউটডোরে থাকি, তোমরা আসবা, আমরা সবাই মিলে দেখে সিদ্ধান্ত নিই। আচ্ছা, চলে আস। এবার আপনাদেরকে আমরা অনুরোধ করব, দর্শকদেরকে, যদি কোনো ডাক্তারের কোনো চিকিৎসার ব্যাপারে আপনার কোনো সন্দেহ বা সমস্যা মনে করেন,
বাইরে কোনো ডাক্তারের চেয়ে অনেক বেশি সুবিধা পাবেন সরকারি জায়গায় গেলে, কম টাকায় ভালো পরামর্শ পাবেন। বিএমইউতে যাবেন, 30 টাকার টিকিট, দেখাতে পারেন একজন ডিগ্রিধারী একজন ডাক্তার দেখাবেন, সে আপনাকে বলে দিবে ওয়েদার হি রাইট অর রং। তবে ডাক্তারদের মধ্যে মত পার্থক্য থাকে চিকিৎসার, যেমন আপনি এখন তো কথায় কথা বাড়বে, আপনি দেখবেন অনেক কিছু নিয়ে মতভেদ আছে, ধর্মেও তো মতভেদ আছে, রাইট, মাসলা নিয়ে মতভেদ আছে, এক একটা মাসলা এক এক রকম হতে পারে, তাই না? এক একটা সমস্যার বাতলানোর তরিকা এক একজন এক এক রকম, চিকিৎসা যেরকম মতভেদ থাকতে পারে। যেমন একটা ক্যান্সার হয়েছে, কেউ বলবে আমি 8 সাইকেল কেমন দেবো, আচ্ছা কেউ বলবে আমি 4 সাইকেল কেমন দেবো, দুইটাই স্বতঃসিদ্ধ ব্যাপার। আচ্ছা, আর অর্থোপেডিক্সে তো এটা আরো বেশি। মানুষের, আমার এক স্যার ছিলেন, উনি বলতেন মানুষের শরীরে 206টা হাড়, ভাঙে হচ্ছে 2006 ভাবে, আর চিকিৎসা আছে 2,06,000 রকম। ওহো, কোনটা প্লাস্টারে ভালো হয়ে যাবে, কোনটা রড, কেউ বলেন প্লাস্টারে বহু রোগী ভালো করছে আমি, ওনার অভিজ্ঞতা প্লাস্টারে। আর যেমন আমি আধুনিক ডাক্তার, আমি সিঙ্গাপুর থেকে অপারেশন শিখে আসছি, প্লাস্টারের দিন শেষ, আমি এখন অপারেশন করে দিব, দুজনই ঠিক। নির্ভর করে পেশেন্টের অবস্থা, তার শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা, তাকে কাজে ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটা। একজন কর্পোরেটের লোকের যদি পা ভাঙে, ওনার কাছ থেকে আমি যা চাবো বা আমি তাকে কাজে ফিরিয়ে দেওয়া যতটা জরুরি হবে, নিশ্চয় আমার আরেকজন যে একটু কম বা তার অবস্থা একটু খারাপ বা একটু আগে প্যারালাইসিস হয়েছে, তার প্যারালাইসিস রুগী, সে আগেই তার প্যারালাইসিস হয়েছে, তাকে নিশ্চয় আমার কাজে ফিরিয়ে দেওয়ার অত জরুরি কিছু নয়। সো পেশেন্ট টু পেশেন্ট, সোসাইটি টু সোসাইটি, এবিলিটি, সবকিছু মিলে আসলে একটা চিকিৎসা। কাজে আপনি কখনোই ধৈর্য হারাবেন না, ডাক্তারের উপর আস্থা রাখুন এবং বিশ্বাস রাখুন যে কোনো ডাক্তার সজ্ঞানে আপনার ক্ষতি কিছু করবেন ইনশাল্লাহ। এটুকু আস্থা রাখা উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আসলে এই মানে সবসময় ব্যস্ত থাকেন যেমনটি আমরা জানি, তো এই সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। আপনাদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইনশাল্লাহ আবার দেখা হবে আশা করি ইনশাল্লাহ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা মানবদেহের যে সচল অংশগুলো, মানবদেহকে সচল রাখার জন্য যে অংশগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে হাড় এবং তারপরে যে আরো অন্যান্য অঙ্গ রয়েছে, বিভিন্ন জয়েন্ট রয়েছে, নি জয়েন্ট রয়েছে, এবং আমরা যে স্কেলিটনের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আওলাদ হোসেন রিপন, সহযোগী অধ্যাপক, এবং তিনি নিটুরে কর্মরত রয়েছেন। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য।